সেনাবাহিনীর গুলি, দলীয় নেতারা দৌড়ে পালালেন, ভাঙল পুলিশের গাড়ি, ককটেল, লাঠিচার্জ, 144 ধারা। এটাই কি সেই বাংলাদেশ যার জন্য গত বছর 5ই অগাস্টে স্বপ্ন দেখেছিল মানুষ? মার্চ টু গোপালগঞ্জ নামে শুরু হয়েছিল এক পদযাত্রা, কিন্তু শেষে সরাসরি রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠে গেল, এই সরকার কি আদেও নির্বাচন করাতে পারবে? এনসিপি শুধু মিছিল করেনি, একটা শক থেরাপি দিয়েছে গোটা ব্যবস্থাকে। সিগন্যাল পরিষ্কার, নির্বাচন চাইলেই হবে না, ক্ষমতা ধরে রাখতে রাস্তায় নামতেই হবে। অনেকেই ভাবছেন গোপালগঞ্জ কি এনসিপির র্যান্ডম চয়েস ছিল? না, এটা ছিল এক সাইকোলজিক্যাল অ্যাটাক। গোপালগঞ্জ মানে শেখ হাসিনার ঠিকানা, আর সেই ঠিকানাতেই গিয়ে বলল তোমাদের পতন শুরু এখান থেকেই। এটা প্রতীকী বিদ্রোহ নয়, এটা কৌশল, যেটার পিছনে আছে নির্বাচন পিছনোর সূক্ষ্ম চাল, বিএনপিকে জাতীয় রাজনীতিতে একা ফেলে দেওয়ার স্কিম এবং সময় কেনার রাজনৈতিক রণনীতি। এই পরিস্থিতিতে ভোট হলে এনসিপি শক্ত অবস্থানে আসতে পারবে না, আর এই মুহূর্তে বিএনপি একমাত্র জাতীয় চেহারার দল। তাকে কোণঠাসা করতে হলে একটা নতুন উল্টানো ছক দরকার ছিল। প্রথমে পুলিশ তেমন প্রস্তুত ছিল না, তারপর ককটেল, উত্তেজনা, সংঘর্ষ, অবশেষে মাঠে নামে সেনাবাহিনী। আর এখানেই আসল বিতর্ক। সেনাবাহিনী গুলি ছোড়ে জনগণের দিকে, সোশ্যাল মিডিয়া উত্তাল। বাংলাদেশের সেনাবাহিনী কি সরকারের বাহিনী না জনগণের? এদিকে এনসিপির বক্তব্য তীক্ষ্ণ, আমাদের নেতাদের নিরাপত্তা দিতে পারে না যারা, তারা আবার জাতীয় নির্বাচন করবে? প্রশ্ন তোলা, উত্তেজনা ছড়ানো, সব ছিল পরিকল্পনার মধ্যেই। একটা অগোছালো সরকারকে সামনে এনে আমরাই শক্ত বিকল্প, এই বার্তা ছড়িয়ে দিল এনসিপি। আজকের আর একটা বিতর্ক, আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে এনসিপির উপর হামলা চালিয়েছে। এই মেসেজ ছড়িয়ে এনসিপি এক ঢিলে দুই পাখি মারলো। একদিকে আওয়ামী লীগকে জনরোষে ঠেললো, অন্যদিকে বিএনপি কেও দুর্বল ও ষড়যন্ত্রকারী বানিয়ে দিল। বাংলাদেশের বহু সাধারণ মানুষ এখন ভাবছে, বিএনপি কি সত্যি এনসিপি কে ভয় পাচ্ছে, নাকি এটাই ছিল এনসিপির টার্গেট ন্যারেটিভ বিল্ডিং? সূক্ষ্ম চাল, ভোটের ময়দানে এমন চাল খুব কম দলই খেলতে পারে। এই ঘটনার পরও হাসিনা নিশ্চুপ। ভারতে লুকিয়ে থাকা আওয়ামী লীগের সভানেত্রী কোনো প্রতিক্রিয়া দেননি। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সবাই গায়েব, কোনো বিবৃতি নেই, ব্যাখ্যা নেই। এটা কি কূটনৈতিক কৌশল, নাকি এটাই তাদের রাজনৈতিক মৃত্যুর শুরু? আর যারা রিমোটে দল চালাচ্ছেন তারা হয়তো বুঝেছেন রাস্তায় না নামলে ভোটার আসে না, আর এনসিপি সেই রাস্তাটা হাতের মুঠোয় নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন আর এক রূপ, এনসিপির নেতা পালালেন, সেনাবাহিনীর গাড়িতে উঠলেন, ভয়ে লুকিয়ে পড়লেন, ট্রোল হচ্ছে, মিম হচ্ছে, কিন্তু এনসিপি জানে আসল লড়াই রাজপথে, ফেসবুকে নয়। এই ট্রোলের মধ্যেও একটা জিনিস ক্লিয়ার, এই দল ভয় পায় না, ঝুঁকি নেয়, এবং এই সাহসিকতায় তাদের ভবিষ্যতের বিনিয়োগ। 144 ধারা জারি, নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, কে গুলি করলো, কেন গুলি করলো, এই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশ। কিন্তু একটা প্রশ্ন আরো বড় হয়ে উঠছে, এটাই কি সেই বাংলাদেশ যেটার জন্য মানুষ হাসিনাকে সরিয়েছিল? 2024 সালের 5ই অগাস্টের পর মানুষ ভেবেছিল স্বপ্ন শুরু হয়েছে। আজ সেই স্বপ্ন ঝড়ের মুখে। একদিকে সেনাবাহিনীর গুলি, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের ছায়া হামলা। নতুন বাংলাদেশ গড়বে কারা? যারা পালায় নাকি যারা গুলি চালায়? বাংলাদেশ এক বাঁকে দাঁড়িয়ে। ভবিষ্যৎ কার হাতে থাকবে তা নির্ভর করছে রাস্তায় কে থাকবে আর কে থাকবে না তার উপর। দেখুন, ভাবুন, শেয়ার করুন, প্রথম কলকাতায় থাকুন বিশ্লেষণের ভরসায়। একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ, সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য হাজির করা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমাদের সঙ্গে আছেন একজন অতিথি, ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহাতা বাবিন আমাদের সঙ্গে আছেন। আমরা আলাপ করবো আমাদের অতিথির সঙ্গে, তবে তার আগে একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে ধারণা আমরা বুঝে পাই যে আসলে কি ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং তার ফ্যাক্ট চেকগুলো কতটা করা যাচ্ছে। এনসিপির পথসভাকে ঘিরে গোপালগঞ্জ যখন রণক্ষেত্র, তখন ফেসবুক জুড়ে চলছে গুজবের মহা উৎসব। শতাধিক ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জে সংঘর্ষে এনসিপির 23 জন মারা গেছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল পুরোটাই মিথ্যা তথ্য। ওদিকে গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে মানুষ মারা হচ্ছে এমন দাবিতে বেশ কিছু ছবি ছড়িয়ে দেওয়া হলো ফেসবুকে। পরে জানা গেল পুরাতন হামলা আর সংঘর্ষের ঘটনাগুলোকে এই দাবিতে আজকে নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, শুরুতেই চলুন দেখে নিই এনসিপিকে ঘিরে কি কি গুজব ছড়িয়েছে এবং তার কয়েকটা ফ্যাক্ট চেকগুলো, তারপর আমরা আলাপে যাব।
গোপালগঞ্জে চলমান সহিংসতার মাঝেই ফেসবুকে বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে দেওয়া হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির লং মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রায় দলটির 23 জন নিহত হয়েছেন। মুহূর্তেই শুরু হয় ভার্চুয়াল উত্তেজনা, কমেন্ট সেকশন জুড়ে চলে ঝড়। দ্রুততর সময়ের মধ্যে সত্যটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় এনসিপির 23 জন নিহত হওয়ার দাবিটি সঠিক নয়, কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। এর ঠিক ঘণ্টাখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় গোপালগঞ্জে প্রবেশের সময় গাড়ি অ্যাক্সিডেন্টে চালক সহ এনসিপির 2 জন কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন। ফ্যাক্ট চেক করে জানা গেল এটাও মিথ্যা তথ্য। গোপালগঞ্জে এমন কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন এই পদযাত্রার সঙ্গে থাকা একাধিক গণমাধ্যম কর্মী। ওদিকে ইন্টারনেট বন্ধ করে গোপালগঞ্জে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে এই দাবিতে বিভিন্ন ছবি শতাধিক পেজ আর প্রোফাইল থেকে ছড়িয়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। ছবিগুলো গত বছরের ভিন্ন ঘটনার। এসবের মাঝে চোখে ক্রোধ নিয়ে লাঠি হাতে একটি শিশু সড়কে দাঁড়িয়ে আছে এমন একটি ভিডিও এবং ছবি ফেসবুকে ভাইরাল। দাবি করা হয়েছে ছবিটি আজকের গোপালগঞ্জের। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি আজকের কিংবা গোপালগঞ্জের ছবি নয়, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময়কার। ওদিকে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে গোপালগঞ্জে বিশাল জনসমাগম এবং শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে ভিডিওটি নাকি আজ সকালে গোপালগঞ্জে ধারণ করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করে দাবিটি মিথ্যা, এটি গত বছরের আগস্টের ভিডিও। এখানেই শেষ নয়, একটি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়া ভিডিও এখন তোলপাড় করছে। সেখানে দাবি করা হয়েছে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন এবং ভাঙচুর। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল প্রচারিত ভিডিওর প্রথম দিককার ফুটেজটি আজকে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনা নয়, বরং গত বছরের 10 আগস্ট গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরের পুরনো দৃশ্য। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল গোপালগঞ্জ পদযাত্রাকে ঘিরেই বয়ে যাচ্ছে গুজব আর অপতথ্যের ঝড়। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে অপতথ্য মেশানো হচ্ছে, এরপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটিভাবে দেখে গেলাম আসলে কি ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে এবং দেখা যাচ্ছে বেশিরভাগই আসলে গোপালগঞ্জে যে আজকে সংঘর্ষটা হয়েছে সেগুলো নিয়ে আগে জানিয়েছে। আমাদের সঙ্গে আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহাতো বাবি। তানভীর মাহাতো বাবির আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আসলে আজকে যে পরিস্থিতি, শুরুতে এটাই আসলে জানতে ইচ্ছা করছে আপনারা আসলে বিভিন্ন ক্যাটাগরির অপতথ্যের ফ্যাক্ট চেক করেন, তো আজকে শুধুমাত্র গোপালগঞ্জ বাদে অন্য কিছু করার সময় পেয়েছিলেন কিনা? কারণ যে পরিমাণ অপতথ্যগুলো আসলে আমরা গুনছিলাম, একটু ধারণা দেবেন কি ধরনের অপতথ্যের ঝড় বয়ে গেল এবং কতগুলো আসলে দেশের ভেতর থেকে হয়েছে, কতগুলো আসলে ক্রস বর্ডার থেকে হয়েছে এবং এই সমস্ত বিষয়গুলো আসলে কোথা থেকে সবচেয়ে বেশি করছে, কারা করছে, একটু যদি আপনাদের পর্যবেক্ষণ জানতে চাই। আপনাকে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আজকে গোপালগঞ্জের বাইরে অন্যান্য কোনো টপিক নিয়ে আমরা কাজ করেছি কিনা, আসলে ঘটনাগুলো শুরুই হয়েছে হচ্ছে সকাল থেকে, যেহেতু গত রাত থেকে হচ্ছে ঘোষণা ছিল যে এনসিপির নেতৃবৃন্দ আজকে গোপালগঞ্জে থাকবেন। তো আমরা রাত থেকে নজর রাখছিলাম, কারণ গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগের একটি ঘাঁটি হিসেবে পরিচিত এবং শেখ মুজিবুর রহমানের সমাধি আছে সেখানে, তো এটা নিয়ে একটু আলাদাভাবে আমরা নজর রাখছিলাম যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা বা সে ধরনের ঘটনাতে গুজব স্বাভাবিকভাবে থাকে। তো আমরা সকালেই দেখলাম যে তাদের যে গাড়িবহর, এই গাড়িবহর প্রবেশের সময় হচ্ছে 2 জন সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে, এরকম একটা দাবি ছড়াচ্ছিল। আমরা তাদের যে গাড়িবহরে থাকা নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারাই বলেছে এগুলো গুজব। তো এটা দিয়ে আসলে সকালটা শুরু হয়েছে আসলে আমাদের। তো এরপরে দেখলাম তো সারাদিনই বিভিন্ন ঘটনাবলী হয়েছে। তো এর বাইরে আমরা 2-1টি কাজ করার সুযোগ পেয়েছি। একটি কথা উল্লেখ করতে পারি, একটি হচ্ছে আজকে আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী, আমরা তাকে নিয়ে আজকে একটি কাজ করেছি, যেটাতে আসলে বলা হচ্ছিল আমরা বিআরপি নামে একটি দল আছে, তো সেই দলটি গত সপ্তাহে উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে একটি মিছিল করেছিলেন ঢাকায়। তো ওই মিছিলে কিছু কর্মী ছিলেন, তো ওই কর্মীদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল যে এখানে কি দাবিতে এসছেন, তারা বলছে যে আবু সাইদের ফাঁসির দাবিতে এসছে তারা।
তো তো এটাকে এই ভিডিওটাকে ছড়ানো হচ্ছিল যে বিএনপির কোনো সমাবেশে আবু সাইদের ফাঁসি দাবি করা হচ্ছে। তো আসলে কিন্তু এটা বিএনপির কোনো সমাবেশ না, এটা বিআরপি নামে আরেকটি দলের সমাবেশ, এবং সেখানে এই একজন ব্যক্তি এই দাবিটি করছিল। তো আমরা এটার ফ্যাক্ট চেক করেছি, যেখানে বিএনপিকে নিয়ে অপপ্রচার হচ্ছিল। তো এর বাইরে গোপালগঞ্জ নিয়েই সারাদিন আজকে সবারই, গণমাধ্যম কর্মী বলেন, ফ্যাক্ট চেকার বলেন, সবারই ব্যস্ত সময় কেটেছে, এখনো কাটছে। আমরা এখন পর্যন্ত 6টি ফ্যাক্ট চেক করেছি, আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি, যেখানে আমি যদি আপনাকে একটা সামারি বলি আসলে কি কি ঘটেছে সারাদিন। তো এখানে 3টা ঘটনাতে আমরা দেখেছি যে মৃত্যুর গুজবগুলো ছিল। মৃত্যু হয়নি এমন কিন্তু না, এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে যে 4 জনের মৃত্যুর ব্যাপারে আমরা নিশ্চিত তথ্য পেয়েছি একাধিক গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে। তো এটা এখন পর্যন্ত এসছে, কিন্তু এগুলো সকাল থেকে কিন্তু মৃত্যুর গুজবগুলো চলছিল। এবং পুলিশের গাড়িতে যে হামলা হলো সেখানে একটা ফটোকার্ড দেওয়া হচ্ছিল, সেখানে বলা হচ্ছিল যে গণমাধ্যমের একটি ফটোকার্ড দিয়ে বলা হচ্ছে যে গর্ভবতী পুলিশ ছিলেন সেই গাড়িতে মহিলা, তাকে পুড়িয়ে মারা হয়েছে। মানে এটা একেবারেই গুজব। ওই গাড়িতে কিন্তু কোনো যে পুলিশ সদস্যরা ছিলেন তারা কেউই মারা যাননি, কয়েকজন আহত হয়েছেন। তো একটা বিষয় মানে একটু বলবেন, মানে যেহেতু আপনারা ফ্যাক্ট চেকগুলো করেন এবং আপনাদের ওয়েবসাইটে আমরা যেমন খুঁজে পাই, আপনাদের যে ফেসবুকটা আছে সেখানেও আপনারা দেন এবং অনেকে কমেন্ট করেন, মানুষের কমেন্টগুলো নিশ্চয়ই আপনারা পড়ে কি মনে হয় আগের চাইতে কি তারা কি একটু সন্দেহ করতে শিখেছে কিছুটা হলেও? এখানে আসলে অনেক ধরনের মানুষেরই কমেন্ট দেখি, যাদের বিরুদ্ধে গুজব তারা তো নিয়মিত গালি গালাজ বা বিভিন্ন ধরনের হেট কমেন্ট করেই থাকেন। তো আমরা সেগুলোকে ইগনোর করার চেষ্টা করি। আর এর বাইরে অনেক মানুষ সচেতন হন। আমরা দেখি যে আমরা যখন আবার সার্চ করি এই বিষয়গুলো, তখন দেখি যে অনেকেই আমাদের এই ফটোকার্ড গুলো, আমাদের এই লিঙ্ক গুলো শেয়ার করেন। আমি একটু আগে দেখছিলাম একজনের যে প্রায় 3-4 মাস আগের একটা আমরা ফ্যাক্ট চেক গুজব শনাক্ত করেছি, সেটা আজকে কালকে আবার ছড়াচ্ছে। তো আমরা নিজেরা কিন্তু এই ফ্যাক্ট চেকের লিঙ্ক দিচ্ছি না কমেন্টে, মানুষই দেখছি যে গিয়ে সেখানে দিচ্ছে যে ইউনুস খান এই 3-4 মাস আগে যেটা ফ্যাক্ট চেক করে রেখেছে। তার মানে মানুষের ভিতরে কিন্তু সচেতনতা আছে এবং মানুষ 3-4 মাসের আগের ফ্যাক্ট চেক গুলো মনে রেখে যে এই জিনিসগুলো আবার ফিরে আসছে। গুজব কিন্তু ফিরে আসে, যেমন ধরেন আবু সাইদের যে বিষয়গুলো, এগুলো 1 বছর পর আবার ফিরে আসছে এই ঘটনাগুলো। তো এই গুজবও কিন্তু ফিরে আসে। তো মানুষ যদি মনে রাখার জায়গাটা থেকে মানুষ আবার সেগুলো, যারা গুজবগুলো ছড়াচ্ছে তাদেরকে মনে করে দিচ্ছে যে না এগুলো তো ফ্যাক্ট চেক আছে। তো এটা থেকে আমরা ধারণা পাই যে মানুষ আসলে আমাদের গুলো গ্রহণ করছে, মনে রাখছে। তবে এই সংখ্যাটা আসলে খুবই কম, কারণ আমরা আগে অনেকবার বলেছি, বারবার বলে আছি যে গুজব যে পরিমাণ ছড়ায় সেই তুলনায় ফ্যাক্ট চেক গুলো তত মানুষের কাছে পৌঁছায় না, যার কারণে আসলে গুজবগুলো আসলে মানুষের মনে বেশি, মানে গুজবগুলো বেশি থেকে যায়। একদম এবং অপতথ্যের বিপরীতে আসলে সঠিক তথ্য প্রচার করে ছড়িয়ে দিতে পারলে আসলে সেটা ভালোভাবে সামাল দেওয়া যায়। আমরা আসলে বিভিন্ন কমেন্টগুলো যখন দেখি তখন কিছু কমেন্ট একটু টেকনিক্যাল কিছু প্রশ্ন করে, যেটা আসলে সত্যিই খুব মেধাদীপ্ত। যেমন একজন বলছিলেন যে সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেহেতু গুজবগুলো ছড়ায় সেগুলো চাইলেই তো আইপি ট্রেস করা যায়, দেশ না দেশের বাইরে সেটা জানা যায়। সেই জায়গা থেকে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, বা আপনারা যারা ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছেন তারা কোনো রকমের সহায়তা করতে পারেন কিনা? আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া যায়, এটা নেওয়া হচ্ছেও। পুলিশ একাধিকবারই আমাদের বলেছে, আমাদের সাথেও নিয়মিত কথা হয় পুলিশের বিভিন্ন উইং এর। তো তারাও বলছে যে তারা নিয়মিত সাইবার ক্রাইম ইউনিট থেকে এই কাজগুলো করা হয় এবং তারা কঠোরভাবে এই কাজগুলো করে। তবে গুজবের ঢালপালা আসলে লাগাম ধরানোটা খুবই কঠিন। আপনি যদি একটা পেজ অফ করতে পারেন, বন্ধ করতে পারেন, এর বিপরীতে আরো 10টা পেজ গড়ে উঠবে। আমরা যেটা দেখি এখন যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতে যাই, আমরা দেখি কাজ করতে ওই পেজটা বন্ধ হয়ে যায়, কারণ ওই পেজে ক্রমাগত গুজব ছড়ায়। আমরা এগুলো ফ্যাক্ট চেক করেছি। আমরা যদি এখন এটা নিয়ে মানে বড় ধরনের কাজ করতে যাই, তখনই দেখি যে ওরা বন্ধ করে দেয় পেজগুলো, তারা আরো নতুন পেজ খুলে। তো এটা আসলে লাগাম ধরানোটা খুবই কঠিন এবং আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গাটাতে আসলে কাজ করছে এবং কাজ করাটা করতে গিয়ে আসলে অনেককে ধরছে এবং পেজগুলো বন্ধ হচ্ছে। কিন্তু ওই যেটা বললাম যে একটা বন্ধ হলে আরো ছড়াচ্ছে, তো এই জিনিসগুলো আসলে বন্ধ করানোটা আসলে কঠিন হয়ে যাচ্ছে। তো এটাতে একটাই উপায় যে মানুষকে আসলে সচেতন হতে হবে, কারণ ফলোয়ার, দিন শেষে তো আসলে ফলোয়ার লাগে এই জিনিসগুলো ছড়াতে, প্রচার করতে। তো এই ফলোয়ার গুলো কিন্তু আপনি আমরাই কিন্তু তাদেরকে মানে বাড়তে সহযোগিতা করছি। তো এই জায়গাটা যদি আমরা বন্ধ করে দিই, আমরা যদি সচেতন হই যে না এই পেজটা একটা গুজব ছড়াচ্ছে, আমরা একে আনফলো করে দিই, তো তাহলে কিন্তু সে একজন ফলোয়ার হারিয়ে ফেলো। তো আপনি যদি একজন করে মানে তাদের থেকে সরে আসি, তাহলে কিন্তু তারা দিন শেষে একটা সময় আসলে তারা এগুলোতে আগ্রহ পাবে না। আমরা এরকম আগেও অনেক দেখেছি যে অনেকে আগ্রহ পায় না, বা তারা ক্রমাগত হেট কমেন্ট পেয়ে বা ফ্যাক্ট চেক গুলো তাদের কমেন্টে আসার কারণে, নিয়মিত মানুষজন দেওয়ার কারণে অনেকে এই জায়গাটা থেকে আসলে সরে আসছে। আমরা বিগত সময় অনেকভাবে দেখেছি। আসলে এটা আসলে কার্যকরী উপায়। তো এই জায়গাটাতে এই জন্য আমরা সবসময় বলি যে মানুষকে আসলে সচেতন হতে হবে।
আর অনেকগুলো বিষয় আসলে এখনো রয়ে গেল এবং সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, কারণ আসলে যে পরিমাণ অপতথ্য ছড়াচ্ছে সেটার বিপরীতে ফ্যাক্ট চেক করেন যারা ফ্যাক্ট চেকার আছেন তাদের সংখ্যাটাও অনেক কম। সেই সমস্যা সমাধানেও বা কী করা যায় সেটাও তো আলাপের বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, এবং আমরা আসলে কথা বলছিলাম রীতিমতো গুজবের ঝড় বয়ে গেছে আজকে গোপালগঞ্জের এই সংঘর্ষ নিয়ে। এবং দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারের। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন Facebook/fake news স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।